আজকে এমন একটা পজিশনে চলে গেছিল জিনিসটা। শেষবারের মতো তিনজনই র্যান্ডামলি সাদা মানে নীল পরে ঠিক কি ভুল আমি জানি না, কোনো রকম প্ল্যানিং এবং কোনো রকম পলিটিক্যাল অভিসন্ধি নেই। 4 তারিখ আমিও আশা করেছিলাম একটু স্লো মোশনে যাবে, এইরকম হাই স্পিডে দশটা আসলে কিন্তু এগিয়ে আছে বিজেপি। কলকাতা মে বড় ইস ওয়াক্ত মুভমেন্ট आपको दिखाई জনমত কি মিস করবো আমরা এই সরকারে 2011 থেকে 2026? আমি সবচেয়ে বেশি যেটা মিস করব সেটা হলো আমার ভালোবাসা 1 2 3 4 5 6 7 8 9 10 সব কটা ওয়ার্ডকে যে আমরা ভালোবাসতাম। একটা হচ্ছে মাসাজ কোথায় কোথায় করানো যায়, হ্যাঁ, লাল নীল হলুদ গোলাপি এই সমস্ত ফোন নাম্বার সহ, এটা আর ওনার ছবি। এবং একটাই যে একান্নবর্তী ফিলিংটাও দিত এই প্রত্যেক পুজোর আগে একটু হাতে, তো এই নিয়ে আনন্দ। আমার পুষ্প বিকশিত হোক, আমি জঙ্গল হয়ে যাক আর কি। এই যে ধর সোনার বাংলার যে ড্রিমটা, সোনার বাংলা বললে আবার কিন্তু বলেনি সেটা, কিন্তু রবীন্দ্রনাথের সোনার বাংলা বলছি। হিন্দুত্ব ওয়ার্ক করবেই, কারণ আইডেন্টিটি পলিটিক্স তো এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্যতম পলিটিক্যাল হাতিয়ার। গীতায় কি একটা লোক বলছে যে আমি আমার বন্ধু, আমার আত্মীয়, আমার কাজিন ভাই, আমার গুরু, এদের সাথে লড়াই আমি করতে পারবো না। উৎপল দত্ত তো তার জীবনের একটা বড় অংশ প্রোটেস্ট থিয়েটার করেছেন। উনি নিজে বলতেন আমি প্রপাগান্ডা করি। হ্যাঁ, যোগ্যতা হিসাবে একজন লোক আমার পডকাস্টে এসে বলছে আমি প্রতিদিন সকালে মেকআপ করে চেয়ারটা বসে থাকতাম, মানে এইটা হতে হবে কেন একটা লোকের সঙ্গে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন আড্ডা। ওই সেই ছোট ছোট উইন্ডোগুলো থেকে বেরিয়ে আজকে আমরা ফাইনালি এডিটটাও সেরকম করেই করো, আমি বলবো যে ওই আমারটা দিয়ে শুরু হবে, দেন তারপরে তিনজনকে রিভিল করবে যে আমরা একই ঘরে আছি। ফাইনালি আমরা তিনজন একসাথে, ওকে। এবং অদ্ভুতভাবে আজকে আমাদের বিদায়ী সরকারকে সম্বর্ধনা জানিয়ে শেষবারের মতো তিনজনই র্যান্ডামলি সাদা মানে নীল পরে এসেছি। হ্যাঁ সত্যি, সাদা নীল, এটা ঠিক, মানে আমি ঠিক কি ভুল আমি জানি না, না কোনো রকম প্ল্যানিং এবং কোনো রকম পলিটিক্যাল অভিসন্ধি নেই। শেষবারের জন্য আমরা একটা সম্বর্ধনা দেওয়ার মানে কেন চলে গেল এই আনন্দ, মানে এই সম্বর্ধনা মানে প্রায় আর কি অনেক রকম তো কথা হচ্ছে ভোট নিয়ে, আমরা একটু অন্যরকম কথা বলি। ওই লাইফ অফ পাই সিনেমাটার একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ইরফান খানের বলছিল যে দেখো চলে তো মানুষই যাই, ওই জিন্দগি কে সফর মে গুজর যাতে হ্যাঁ ওরকমটা চলে তো যাই। সবচেয়ে দুঃখ লাগে যে চলে যাওয়ার সময় যদি বাই বলতে না পারি। হ্যাঁ, একবার একটু তাকিয়ে একটু স্মিত একটা মোমেন্ট, হ্যাঁ, দুপলক দেখা, যে নাজুক হতো ব্যাপারটা, তাহলে ওইটা না হলে না ব্যাপারটা ঠিক একটা বিদায় হয় না ঠিক, তাহলে একটা মনের মধ্যে কোথায় যেন একটা মনে হয় যে ইস। 4 তারিখ আমিও আশা করেছিলাম একটু স্লো মোশনে যাবে, এইরকম মানে হাই স্পিডে জনমত 204 জনমত কি করবে, জনমতের ব্যাপারে তো কিছু বলার নেই, জনতা জনার্দন। হ্যাঁ মানে আর ঠিকই আছে, খুবই ঠিকই আছে, মানে আমার তো ভালোই আছে, তোমরা কিছু যথারীতি বলছো না, গ্রেট। না আমি কেন বলবো না, ভালো লাগে তো আমার খুবই। কার ভালো লাগেনি বলতো, আমি এরকম লোক কমই আছে, ওই 80টা 204টে সিটে তো আমার তো খুব ভালো লাগছে যে এরকম একটা ফল এলো, একটা ইলেকশন হলো, এত দামামা বাজিয়ে 3-4 মাস ধরে পুরো রাজ্যের লোক সবাই এটা নিয়ে কথা বলছে, সবাই এটা নিয়ে করলো, এবং জেতার পরে সবাই কিরকম আনন্দিত। হ্যাঁ সবাই আনন্দিত যে একদল মনে করছে আমরা জিতেছি, আরেক দল মনে করছে আমরা হারিনি। এর থেকে ভালো আর কি হতে পারে একটা ইলেকশনে। এই টপিক, হ্যাঁ এই তো তৃণমূলের তো সবাই খুব বাজে কথা বলছে ভোটে হারার পর থেকে, তো একদম চাচা ছোলা সব সমালোচনা চলছে। আমরা একটু ভালো কথা বলি, তৃণমূলের কি মিস করবো আমরা এই সরকারে 2011 থেকে 2026? আমি সবচেয়ে বেশি যেটা মিস করব সেটা হলো আমার মোবাইলে মাঝে মাঝে কিছু অদ্ভুত ভিডিওজ আসতো, যেখানে একজন খুব অদ্ভুত কথা বলতেন, এবং সেটা দেখে একটা অত্যন্ত এন্টারটেনিং একটা বিষয় ছিল আর কি। ভাষণে একজন মানুষ কি করে এত সুন্দর স্ট্যান্ড আপ কমেডি তো অনেকেই করে, বাট ওনার কিছু কথা এত ফানি, মানে এত হাসায় মানুষকে এত আনন্দ দিতে পারে, এইটা আমি খুবই সত্যি মিস করবো। তাছাড়া একটা শহরের বা একটা রাজ্যের আইডেন্টিটি বলে তো একটা বিষয় হয়, হ্যাঁ আইডেন্টিটি বলে, ধর তো আমরা লন্ডন হয়ে যাচ্ছি, সুইজারল্যান্ড হয়ে যাচ্ছি 2011 থেকেই। হ্যাঁ, এবার তোর হঠাৎ করে মনে হলো একটা শহরে বেরিয়ে
যে আমি কি লন্ডনে আছি না কলকাতায়, মানে একটা আইডেন্টিটি ক্রাইসিস হবে না তো, একটা মনে হবে না হঠাৎ আমি কোথায় আছি, হ্যাঁ ম্যায় কাহা হুঁ টাইপের, সেটা হওয়ার কোনো চান্স নেই। কারণ প্রতিদিন সকালে বেরিয়ে তুই প্রতি 1 কিলোমিটার অন্তর একটা চেহারা দেখতে পাচ্ছিস। ধর মাকেও অতবার দেখিনি আমি গত 15 বছরে, যতবার হ্যাঁ মাননীয়ার চেহারা দেখেছি, তো তোর ভুল ভেঙে যায় যে এই তো আমার নিজের শহর, এটা মিস করবো না আমি। অবভিয়াসলি আমি দুটো আরেকটা জিনিস জিনিস কলকাতা miss শহরে করবো। ঘুরলে পরে দুটো জিনিস তো তোকে চোখে পড়বেই। একটা হচ্ছে ম্যাসাজ কোথায় কোথায় করানো যায়, হ্যাঁ লাল নীল হলুদ গোলাপি এই সমস্ত ফোন নাম্বার সহ, হ্যাঁ এটা আর ওনার ছবি। তো এই যে আইডেন্টিটিটা, এটা তো না মিস করলে পরে তো ভুল হয়ে যাবে। আরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমি খুব মিস করে যে আমার ভালোবাসার 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে কত 108 9 10 সব কটা ওয়ার্ডকে যে আমরা ভালোবাসতাম। না দেখ আমি আই লাভ তো না, আমার একটা জিনিস দারুণ মিস করবো আমি, এটা আবার খুবই মিস করবো। দেখ আমার মনে হয় আমাদের অন্ততপক্ষে আমাদের জেনারেশনে তো কী হয়েছিল, একটা শাসন সবসময় আমাদের উপর ছিল, মা বাবা জেঠু জেঠি পাড়া ইত্যাদি, তাই জন্য তো মানুষ হতে পেরেছি। এই যে কেউ এসে বলবে না, যে দুম করে বলবে না, এখনও শিওর না, কিন্তু এখনও তো এই মুহূর্তে তো মনে হচ্ছে বলবে না, গলা কেটে দেবো এইটা করবেন না, তা আমি কি করে ভালো থাকবো? ডিসিপ্লিন শেখানো, ডিসিপ্লিন শেখানো মানে এটা আমি তুমি এটা করবে না, শোনো তুমি মরে যেতে পারো, এইটা বলবে না তো কেউ। একটা তোর প্যাম্পার্ড লাইফ। আজকে আমাদের জেনারেশনে তো 10টা 12টা ছেলে মেয়ে তো জেনারেলি ভাই বোন তো নেই আমাদের, হ্যাঁ বাবা মারা আমরা যেটা শুনি, আমাদের ঠাকুরদা ঠাকুরমারা আমাদের মা বাবার উপরে যে ধরনের শাসন করেছে সেটা তো আমরা পাইনি না, আমরা অনেক প্রিভিলেজড, হ্যাঁ আদরে মানুষ হয়েছি, হ্যাঁ খারাপ কথা বলে ভয় ব্যাপারটা তো শিখতে হবে। হ্যাঁ অবশ্যই, ওটাও তো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইমোশন। এবং একটা এই যে একান্নবর্তী ফিলিংটাও দিত, এই প্রত্যেক পুজোর আগে একটু হাতে কিছু একটা মানে একটা ডোনেশনের মতন দিত, এই নিয়ে আনন্দ কর। হ্যাঁ এই যে একটা ধর পাড়ায় ছোট করে সরস্বতী পুজো করতাম আমরা ছোটোবেলা, মানে ছোট করে একদম ছোট করে পাড়ার একটা বেডশিট নিয়ে এসে এখান থেকে একটু চাঁদা তুলে করে একটা সরস্বতী পুজো, এবার একটা পুরো রাজ্য সরস্বতী পুজোর মতো করে চলছে, হ্যাঁ পাড়ার সরস্বতী পুজোর মতো করে, এটা একটা সুন্দর একটা বেশ মাটির মতো ব্যাপার ছিল না? আমার তো এটাও খুব মনে হয় আমার, এটা আমি আরেকটা জিনিসও খুব মিস করবো, সেটা হলো যে দেখ এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেকদিন আগে, পশ্চিমবঙ্গ কবে স্বাধীন হয়েছে এটা আমি শিওর না, মানে আমি জানি না, বোধহয় একসাথেই হচ্ছে, কিন্তু আমি বলছি যে মানুষকে না একটুখানি বন্ধনে রাখা উচিত, বুঝলি, মানুষকে একটু চেপে রাখা উচিত, না বেশি ছেড়ে স্বাধীনতা দিলে না কি বলতো, আমার মনে হয় পুষ্প বিকশিত হোক, তারপরে জঙ্গল হয়ে যাক আর কি। হ্যাঁ মানে আমি যাব একটা জায়গায় রাস্তা দিয়ে, আর আমার এটা মনে হবে না যে একটা, দেখ পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এটা মনে হবে না আমার যে একটা পলিটিক্যাল গুন্ডা আমাকে এসে মারতে পারে, এতটা স্বাধীন হয়ে যাওয়া কি বিশাল, বোধহয় খুব একটা ভালো। আমি শিক্ষা, মানুষের শিক্ষার একটা তো সবাই শিক্ষা। এবার তুই আফ্রিকায় গেলি, হ্যাঁ সিয়েরা লিওনে ঘুরে বেড়াচ্ছিস, তুই একটা সেফ সিকিউরড সিটিতে মানুষ হয়েছিস, তুই তো আনফিট। কারেক্ট, ঠিক। তোর যদি মধ্যে ওই ডিসিপ্লিনটা না থাকে যে হ্যাঁ আমি যখন তখন যা খুশি তাই করতে পারি না, আমাকে একটা ভয়ে থাকতে হবে, চারদিক তাকিয়ে চলতে হবে, এই শিক্ষাটা যদি তোর না থাকে, তুই সারা বিশ্বের এই সমস্ত জায়গাগুলোতে কাজ করবি কি করে? শুধু তাই, তুই বল আজকে আমি যেটা আরেকটা জিনিস খুব মিস করবো, সেটা হলো দেখ কে যোগ্য আর কে অযোগ্য এটা কি আমরা জানি, মানে ফিলোসফিক্যালি এটা কি আমরা জানি যে কে কোনটার জন্য ভালো খারাপ যেরকম হয় না, যোগ্য অযোগ্য হয় না। এই যে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য বেশ কিছু মানুষ বারবার বিভিন্ন রকম ধরনায় বসতো, একটা সিম্প্যাথি তো মানুষের তৈরি হতো, ওই সিম্প্যাথিটা চলে যাবে। বেসিক্যালি মানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল আমাদেরকে আমাদের ভেতরের পশ্চিমবঙ্গবাসীর মধ্যে সংকটটাকে জাগিয়ে তুলতে, যে কোনোদিন তোমাকে চাঁদের পাহাড়ে যেতেই হবে। সব রকমের ইমোশন, দেখ হাসি, এই যে ও বললো একটা হাসির একটা মাধ্যম হয়ে যাওয়া, এটা সহজ নয় না। হ্যাঁ একটা জীবনের যে সূক্ষ্মতম বিষয়গুলো, একটা ছবি দেখে তোর আনন্দ পাওয়া, একটা কবিতা পড়ে আনন্দ পাওয়া, এটা তো মানুষের একটা বেসিক ব্যাপার। হ্যাঁ এগুলো দিক যেমন আছে অ্যাস্থেটিক, হ্যাঁ তার সাথে সাথে আবার এটাই সম্পূর্ণ নয়, জীবনের সব কিছু এটাই নয়, তার সাথে সাথে ভয়ও জানতে হবে তোমাকে, ভয় কাকে বলে। একটা সম্পূর্ণ মানুষ গড়ার কারিগর এটা তো খুবই করেছিল। আর পুরুষদের স্বাধীনতাটা আমি খুব মিস করব, এই যে হ্যাঁ যা খুশি তুমি বলতে পারো তুমি, আর কেনই বা 8টার পর মেয়েরা অত রাত করে বেরোবে, সেই সময়টা পুরুষরাই থাকবে
রাস্তাঘাটে, কারণ তাদের কি করে খেতে হচ্ছে। এই স্বাধীনতাটা আমি খুব মিস করি। আরেকটা যেমন তো ধর না থাক, সে আর বলে লাভ নেই। না আমি বলছি যে এই সব কিছুর বাইরে একটা কথা বলছি, কোথাও কোথাও মাঝে মাঝে রাত্রিবেলা হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে মনে হচ্ছে বেশি আশা করে ফেলছি না তো, মানে কি বলবো, সোনার বাংলা যেটাকে বলা হয়, এখন সোনার বাংলাও শুনছি লোকজন বলছে সোনার বাংলা, কিন্তু আমি বলছি এই যে ধর সোনার বাংলার যে ড্রিমটা, না সোনার বাংলা বললে আবার কিন্তু তুই মানে বলে নি, সেটা কিন্তু রবীন্দ্রনাথের সোনার বাংলা বলছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা বলছি না। হ্যাঁ রবীন্দ্রনাথের সোনার বাংলার জাস্ট টার্মটার কথা বলছি, টার্ম গানের কথা বলছি, টার্মটার কথা, গানের কথা বলছিস না। কিন্তু আমার বক্তব্য মাঝে মাঝে ভাবি একটু বেশি ভেবে ফেলছি না তো, মানে আলটিমেটলি তো সবাই পলিটিশিয়ান, মানে আলটিমেটলি তো পলিটিক্স, আর পলিটিক্স যে খুব শুদ্ধ কিছু হয়, বাট হ্যাঁ গত বেশ কয়েকদিনে কিছু আসার কথা দেখা গেছে যে আমরা আর ওটা করবো না, এটা বলা হয়েছে, আমরা ওই রকম একটা পরিবেশ আর তৈরি করতে দেব না, এটা বলা হয়েছে। এইটুকুতেই দেখ আমাদের কি বলতো আশায় বাঁচে চাষা, আমরা আর কি মন চাষি, আমরা তো মন চাষ করে বড় হই, তো আমরা তো চাষাই। আমি চাই মাননীয়ার কাছে কি অবস্থা করে রেখেছিল সত্যি বলতো, মানুষের উচ্ছ্বাস দেখে না, মানে আমি একেবারেই ওই পার্টি লাইনের সঙ্গে যাই না, কিন্তু তবু আর কি, কিন্তু একটা আনন্দ কিন্তু হয়েছে। আমার প্রেমাশিসের ক্ষেত্রে দেখ, প্রেমাশিস তো এখন এই রাজ্যেও থাকে না, কিন্তু আমি তো এই রাজ্যে থাকি এবং আশা করি থাকবো, থাকতে পারবো। রাজ্যটাকে ভালোবাসি, দেশটাকেও ভালোবাসি। এবার কিন্তু সত্যি কথা বলতে এইবার এই যে মানুষের এত আনন্দ, এর কারণ কিন্তু বিজেপিও জানে বিজেপি আসার নয়, এর কারণ হলো তৃণমূল চলে যাওয়া। ঠিক, অবশ্যই। এবার এটা না সামহাও আমার মনে হয় অনেক কিছু, মানে কি বলতে একটা উদ্ধত্ত, এটা সবাই মানে মোটামুটি সব নিয়ে অলরেডি নিয়ে অনেক কথা হয়েছে, বাট একটা উদ্ধত্ত তো ছিল। এবং এই যে আমরা সার্কাজম বা ইয়ার্কি মেরে যেভাবেই বলে থাকি, বাট ব্যাপারগুলো মানে বিষয়টা তো খুব সত্যি, এবং এই সত্যিটা তো প্রত্যেক দিন বিভিন্ন মানুষ করেছে। তাই বলে আমি এটাও বারবার বলছি, তাই বলে কি আমি একটা সত্যি এখন আশা করবো যে দারুণ কিছু হয়ে যাবে, মানে একদম বদলে যাবে না বোধহয়। বাট হ্যাঁ একটা কালচার তৈরি হয়ে যাচ্ছিল, ভুল একটা কালচার তৈরি হচ্ছিল রাজ্যটার, ওইটা হবে না বলেই আমার অন্তত বিশ্বাস। না আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে অন্তত পক্ষে একটা জিনিস তো শুনেই আসছি, সে আগের সরকার এই সরকারে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে শুধুমাত্র ওই জায়গাতেই এই রাজ্যের ডেভেলপমেন্ট এবং উন্নয়নটা আটকে আছে, যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন, কারণ কেন্দ্র এবং রাজ্য কখনোই ওই ইতিহাসের মতন আর কি, মানে বাংলা তো মানেনি কখনোই, একবার দিল্লির মানে বর্ষতা তো বাংলা মুঘল সাম্রাজ্য কেন তার আগে থেকেও মানেনি, হ্যাঁ বাংলার একটা স্বাধীন চেতনা একটা সবসময় ছিল, তো সেই জিনিসটা তো সেইভাবেই ছিল বাংলা, তো কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদেরকে, সেই জন্যই উন্নয়ন হচ্ছে, নইলে তো আমরা প্রাণপাত করে দিতাম উন্নয়নের জন্য। সেটা আগে ছোটবেলাতেও শুনেছি সেই কথাটা, তারপরে গত 15 বছরেও শুনেছি। এই প্রথম একটা অন্তত সময় দেখবো যে এই অজুহাতটা কিন্তু থাকছে না। এবং এই যে বর্ডারের বিজেপির যেটা মেন লাইন অনুপ্রবেশকারী, এখন তো প্রায় গোটাটাই ওদের, আসাম থেকে শুরু করে পশ্চিমবাংলার গোটা বর্ডারটাই ওরা পেয়ে যাচ্ছে, ওইদিকে মণিপুর আছে, এইবার আর ওদের বলার মতন কিছু থাকবে না। আশা করি এবার চেঞ্জেসগুলো হবে। আর অনুপ্রবেশকারী কেনই বা ভালো হবে দেশের জন্য একটা, মানে এটা অনেকে দেখি অনুপ্রবেশকারী নিয়ে তাদের একটা সিম্প্যাথি আছে, আমি এরকম বেশ কিছু মানুষ শুনেছি। হ্যাঁ, শরণার্থী আর অনুপ্রবেশকারী কি একরকম না? শরণার্থী ইজ এ ডিফারেন্ট থিং, অনুপ্রবেশকারী অনেক, কিন্তু সত্যি ইমিগ্রেন্টস এবং না শরণার্থীর ইংরেজি কি, অ্যাসাইলাম সিকার্স। হ্যাঁ, কিন্তু মানে অনুপ্রবেশ তো কোনোভাবেই ঠিক না। আর এটা কি এআই জেনারেটেড? এই যে ভিডিওটা দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডারে পুরো ভিড়, আমি দেখিনি। হ্যাঁ, ওটা আমার মনে হয় না ওরকম কিছু হচ্ছে বলে ইমিডিয়েটলি। দেখ, শরণার্থী অনুপ্রবেশকারী দুটোর মধ্যেই একটা জিনিস আছে যে ধর তোর দেশে তুই থাকতে পারছিস না, তোর উপরে ধর্মীয় কারণে হোক, সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক তোর উপরে অত্যাচার হচ্ছে, সেজন্য তুই অন্য একটা দেশে গিয়ে বলছিস যে আমাকে একটু জায়গা দাও। হ্যাঁ, তো একটা তো বলাই যায় যে অর্থনৈতিক কারণে তারা এসছে, কাজেই একেবারে তাদের প্রতি যে কোনো রকম সিম্প্যাথি দেখানো উচিত না, আমি সেটা মনে করি না। কিন্তু ওই বেআইনি ব্যাপারটা প্রবলেমেটিক, কেন আসছেন তারা সেটা ইম্পর্ট্যান্ট না। এবার
ভারতবর্ষের একটা বর্ডার দিয়ে তো এক ধরনের আমরা দেখেছি অনুপ্রবেশকারী যারা আসছেন বিশৃঙ্খলা করার জন্য। আমার মনে হয় না যে বাংলায় সে জিনিসটা হয়েছে, আমার মনে হয় না, কারণ সেটার কোনো প্রমাণ নেই এখন অবধি তো নেই যে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল লোক অন্য দেশ থেকে দেশে এসে গেলেন। তো সেটা একটা যেমন দিক, তেমনি হ্যাঁ বেআইনিভাবে ভারতবর্ষের কি জনসংখ্যা তো কম পড়িতেছে না, আর লোক দরকার পড়বে দরকার পড়বে এরকমটা ব্যাপারটা নয়। তো বসুধৈব কুটুম্বকম ইত্যাদি সমস্ত ঠিকই আছে, আমরা বাঙালি টাঙালি সব ভালো কথা, কিন্তু তা মানে একটা দেশের সম্পদ এবং দেশের জনসংখ্যা এই দুটোর মধ্যে একটা মেল হতে হবে। তা না হলে পরে তো হ্যাঁ আমি আমেরিকায় গিয়ে বসবাস করি, ওখানকার রসদও সব আমার, সম্পত্তিও সব আমি চাই আর না চাই, পৃথিবীটা তো ভাগে ভাগে ভাগ হয়ে আছে। কারেক্ট। তো আমার দেশের সম্পদ আমার দেশের মানুষই ইউজ করবে, এটাই তো কাম্য। তো আমার মনে হয় সেটা অনুপ্রবেশকারীদের মানে ওইভাবে দাগিয়ে দিয়ে ভিলেন করারটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এটা একটা সিস্টেমেটিক একটা লুপ হোল, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পরে অনুপ্রবেশকারী হবে না। যারা অর্থনৈতিক কারণে আসতে চাইবেন তারা আইনি পথে আসবেন। তো আমার একটা প্রশ্ন আছে, এটা আমার প্রশ্ন, সেটা হলো এই যে মানে চূড়ান্ত বাম থেকে একদম সোজা দক্ষিণে সোজা ডান, এই যে ঘটনাটা ঘটলো বাংলায়, এটা তোর কি মনে হয়, মানে তোদের কি মনে হয় যে এটা কি শুধুমাত্র অ্যান্টি তৃণমূল ভোটের জন্য এবং অল্টারনেটিভ না পাওয়ার জন্য, নাকি বাংলা আসলেই ডানপন্থী হয়ে গেছে? আমার তো মনে হয় গোটা মানে ভারতবর্ষ এবং পৃথিবী এখন ডানপন্থীর দিকে ঝোঁকা। কেন এটা কেন মনে হয়, তোর কি মনে হয়? এই যে ডানপন্থার এত মানে বামপন্থা তো আস্তে 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 চলে যাচ্ছে, ডানপন্থী লোকজন বা দক্ষিণপন্থী লোকজন এইরকমভাবে ফ্লারিশ কেন করেছে সারা পৃথিবীতে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অর্থনৈতিক একটা বড় কারণ আছে, সামাজিক কারণ তো আছেই, হ্যাঁ, যেটা নিয়ে আমরা আইডেন্টিটিতে কথা বলেছি, তার সাথে সাথে অর্থনৈতিক একটা কারণ আছে। তুই কমিউনিজম হোক বা ক্যাপিটালিজম হোক, যেটাই হোক, সেটা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া সম্ভব নয়। মানে কোম্পানিজ না থাকলে কিন্তু কমিউনিজম আসে না। মার্কসেরও ইয়ে যে কোম্পানিজ থাকবে তারপরে ওটা শ্রমিকের হাতে যাবে, শুরু হয়েছিল বলেই তো মার্কস দাস ক্যাপিটাল লিখেছে। হ্যাঁ, তো সেটা পরে মজেদং ইত্যাদি বলছেন ওটা কৃষি সমৃদ্ধি দিয়েও সেই জিনিসটাতে পৌঁছানো সম্ভব। একটা অর্থনৈতিক সমৃদ্ধি থাকতে হবে, তাহলেই তো বন্টন। যদি সমৃদ্ধিটাই না থাকে তুই বন্টনটা করবি কি নিয়ে? তো এবার জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের যে পরিমাণ, সম্পদ সৃষ্টি, ওয়েলথ ক্রিয়েশন যেটাকে বলে, এই দুটোর ভারসাম্যটা নেই বলেই আমার ধারণা। এবং এই ভারসাম্যটা কমে যাচ্ছে বলে আমি চাইছি আমি ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে গোছের ব্যাপারটা, আমি আমার গোষ্ঠীর লোকজনই শুধু যেন এই যেটুকু সম্পদ আছে সেটুকু সম্পদের অধিকারী হয়, বাকিরা আমার শত্রু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আর একটা গোটা বিশ্ব জুড়ে খুব আইডেন্টিটির একটা, সেটা তো আছে, আমি সেটা এবং সেখানটায় মানে মুসলিম বিদ্বেষও দেখা যাচ্ছে সমস্ত রকম দেশেই আর কি, মানে ইউরোপ আমেরিকা সব জায়গাতেই একটা মুসলিম বিদ্বেষ, এটাও বোধহয় বাংলায় ওয়ার্ক করেছে ভালোভাবে। আমার মনে হয় শুধুমাত্র না, দেখ, হিন্দুত্ব ওয়ার্ক করবেই, কারণ আইডেন্টিটি পলিটিক্স তো এই মুহূর্তে সারা পৃথিবীতে একটা অন্যতম পলিটিক্যাল হাতিয়ার। মানে আইডেন্টিটি পলিটিক্স নিয়ে যা কাজ হচ্ছে বা যে ধরনের রিসার্চেস হচ্ছে, আমি কয়েকটা এরকম পলিটিক্যাল কিছু সাইটসে যারা পলিটিক্যাল আর্টিকেলস বের করে বা তাদের কম্বাইন করে, সেখানে বেশ কিছু জায়গায় দেখছি আইডেন্টিটি পলিটিক্স নিয়ে এই মুহূর্তে সারা বিশ্বের একটা খুব বড় ইম্পর্ট্যান্ট টুল হয়ে গেছে যে কোনো পলিটিক্যাল পার্টির, আইডেন্টিটি পলিটিক্স। এটা তো হওয়ারই ছিল, এটার মধ্যে তো আর নতুন কিছু নেই, কারণ পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে, এটা আমি যেটা বলছি তারপর তোর যেটা মনে হয় সেটাও বলিস, পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে বড় হচ্ছে। যত জনসংখ্যা বড় হচ্ছে ততই তো তোর নিজেদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, নিজেদের বেঁচে থাকার অধিকারের লড়াইটা আরও বেশি বাড়ছে। যখনই বাড়ছে একটা মানুষের, তার মানে কি, তার মানে ইনসিকিউরিটিস তৈরি হচ্ছে এক একটা পার্টিকুলার গ্রুপে, সংখ্যালঘুদের মধ্যে ইনসিকিউরিটিস তৈরি হচ্ছে। এই ইনসিকিউরিটিসটাকে যখনই কেউ অ্যাড্রেস করে দিচ্ছে, দ্যাট ইজ বিকামিং পলিটিক্স ইমিডিয়েটলি, কারণ সামাজিক একটা অ্যাঙ্গেল আছে তার, সেটা পলিটিক্স হয়ে যাচ্ছে। এটা তো হওয়ারই ছিল, এটাও আমার মনে হয়, আমি এইভাবে দেখি। আমরা বোধহয় মানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া।
এবং এই যে অ্যালগোরিদম বেসড জীবন আমাদের, আমরা বুঝতেও পারছি না যে সেটা কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট প্রভাবিত করে দিয়েছে, ঠিক। সবাইকে, মানে শুধু শহরের লোক না, গ্রামের লোকও, যে সবার হাতে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। এবং তুই যা পছন্দ করিস শুনতে, তুই যা জানতে পছন্দ করিস, শুধুমাত্র সেটাই তোকে রিইনফোর্স করে যাচ্ছে, কারণ ওটাই তুই দেখবি বারবার, ওটাতেই তোর ডোপামিন হাই হবে। বা এক্সট্রিম অপোজিট, যেটাতে তুই রিঅ্যাক্ট করবি তুই ডোপামিনের জন্য, সেটা আমি বললাম ডোপামিন হাই হবে, অথবা তোর খুব একটা মানে হাই, তো আমার মতন আরও কিছু লোক আছে, তো অ্যালগোরিদম বেসড হয়ে যাচ্ছে মানুষজন। তাতে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যেটা তোর বিরুদ্ধে কথা বললে, যে আমি তোর মানে তোর পক্ষে কথা না বললে পরে বিপক্ষে কথা বললে যে তোর বিরুদ্ধে হয়ে যাচ্ছি আমি, এটা তো নয়, আলোচনার জায়গা নয়। সেটার টলারেন্স মানুষের কমে যাচ্ছে, কারণ সেটা তো সে জানেই না। ইভেন অদ্ভুতভাবে আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য তো খুব একটা মানে প্রচণ্ড ভদ্রলোক, মার্জিত একটা লোক, এবং উনি বারবার করেই বলছেন যে আমার সঙ্গে বিরোধী দলের এদের সম্পর্ক ছিল, গল্পটা সৌজন্যের কথা হচ্ছে, প্রচণ্ড মানে রাজনৈতিক সৌজন্য, যেটা এক সময় সত্যি ছিল। একটা কালচারাল, মানে কালচারটাকে আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেটা উনি মেনটেনও করে যাচ্ছেন যে এইটা করার, তৃণমূলের পার্টি অফিস ভাঙার কোনো দরকার নেই, এইটা করার দরকার নেই, আপনারা যাবেন না, নব্য যারা বিজেপি হয়েছে তারা এই সব মারামারি করবেন না। এবং উনি মাথায় গেরুয়া লাগানোটা নিয়ে ডিরেক্টলি বলছে যে এগুলো নতুনরা করছে, মানে এগুলো কোনোদিনই বিজেপির মানে বিজেপিও ব্যাপার স্যাপার না। ওনার যেই জায়গাগুলোতে কথা বলছে ওখানটায় গিয়ে পরিষ্কার ওনাকে বলা হচ্ছে আপনার এই গান্ধীগিরি, আপনি দরকার পড়লে কংগ্রেসে চলে যান, আমরা নেতাজির পদ অনুসারী আর কি, কিন্তু আমরা এই সব মিচমিচে কথা, মিউ কথাবার্তা মেনে নেবো না। নেতাজির কথা মানেটা কি? মানে নেতাজির পথ, মানে ওই আর কি, ভায়োলেন্স, মানে এই গান্ধী ভার্সেস নেতাজির একটা প্রপাগান্ডা তো আছে, নন ভায়োলেন্স। হ্যাঁ, নেতাজির একটা গল্প বলি। নেতাজি তো যখন আজাদ হিন্দ ফৌজ বানাচ্ছেন, তখন তো উনি অর্থ সংগ্রহ করছেন, তো সবার থেকে যে পারে, ভারতীয় যারা বাইরে আছেন তাদের থেকে অর্থ সংগ্রহ করছেন। তো রেঙ্গুনেই একটা বড় মন্দিরে প্রচুর ওদের সম্পদ থাকেই জেনারেলি ট্রাস্টে। তো তারা নেতাজিকে ডেকেছে যে আমরা মানে সম্বর্ধনাও দিতে চাই আপনাকে, আমরা সাহায্যও করতে চাই, এবং বড় একটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো গেছেন সুভাষ বোস ওখানে, ধর্মী মানুষ এমনিতেই ছিলেন, উনি গেছেন, গিয়ে এবার শাহনওয়াজ খান আছে, আবিদ হোসেন আছে, বলছেন এরাও ঢুকবে। তো বলছেন না, এটা কেমন করে, আমাদের মন্দিরে কোনোদিনও এরা কেউ আসেনি, মানে বিধর্মী কেউ আসেনি, মুসলিমদের তো ঢুকতে দেওয়া যাবে না। বলে তাহলে তো আমিও মন্দিরে ঢুকবো না, আমি মন্দিরে ঢুকবো, আমি পুজোও করে চলে আসবো, আপনার থেকে একটা টাকাও নিতে পারবো না আমি, কারণ এই টাকাটা আপনি আজাদ হিন্দ ফৌজকে দিচ্ছেন, আর টাকাটা তো আমাকে দিচ্ছেন না হিন্দু হিসেবে। যদি টাকাটা নিতেই হয় তাহলে পরে কিন্তু আমার লোকজন এরা সবাই ঢুকবে। হ্যাঁ, মানে নেতাজি কবে থেকে হিন্দুদের অ্যাসেট হলো? ব্যাপারটা হলো এখানে একটা, এটা হচ্ছে সুভাষ বোস না, এটা সিম্পল জিনিস আছে। সুভাষ বোসকে, নেতাজিকে সবসময় ভায়োলেন্সের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়, বাট ভায়োলেন্স মানে কি লোকে এটা তো জানে না, বা জানার চেষ্টাও করে না। ওই যেটা একটু আগে প্রমাণ বললাম, টলারেন্স কমে যাচ্ছে। এবার দেখ, একটা কমিউনিটি, তার জন্য কেউ একটা লড়ছে, এইটা তো ভাবতে সেই কমিউনিটির ভালো লাগে বেসিক্যালি, যদি সেটা সত্যি হয়, মানে তার যদি সত্যি মনে হয়, আসলে সেটা সত্যি কিনা সেই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু সেটা সত্যি যদি তার মনে হয়। সবচেয়ে মেজরিটি এই মুহূর্তে পপুলেশন আমাদের হিন্দু, তো হিন্দুদের এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে আমাদের নিজস্ব পাওয়ার আছে, আমরা মেজরিটি, এবং আমরা চাইলে সমস্ত কিছুকে দখল বা ছেয়ে দিতে পারি। এই ন্যারেটিভটা যদি তাদের কাছে খুব পরিষ্কার এবং সত্যি তাদের মনে হয় যে তারা সত্যি একটা এমন পরিবেশে আছে যেই পরিবেশটা তাদের জন্য সেফ নয়, তাহলে তাদের জন্য খুব সুবিধা। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে, সেটা হলো এই যে সোশ্যাল মিডিয়ার কথা প্রমাশিস বলছিল, যে পোলারাইজেশন এবং ভায়োলেন্স। পোলারাইজেশন ব্যাপারটাই তো খুব অ্যাগ্রেসিভ, মানে আমি একটা পোলে যখন যাব, তো আমি কি অ্যাগ্রেসিভ না হলে একটা পোলের জন্য একদম জান লড়িয়ে দেবো না? আমার মধ্যে একটা বেসিক অ্যাগ্রেশন তো আছে। যখনই একটা লোক যে নাকি ওই অ্যাগ্রেশনটা দেখাবে না, আমার নেতা,
আমি হিন্দু, আমার হিন্দু নেতা ও অ্যাগ্রেশন দেখাচ্ছে না মানে আমি অ্যাগ্রেসিভ, আমি বলছি হিন্দু রাষ্ট্র, তুমি কেন বলছো না? অসুবিধা হচ্ছে লোকের। সেই কারণে শ্রমিক ভট্টাচার্য কে লোকে এই কথাগুলো বলছে। অত্যন্ত ভদ্রলোক, মার্জিত লোক, অত্যন্ত ঠিক কথা বলে। প্রচন্ড। আর অবভিয়াসলি বলছি তোকে, নব্য বিজেপির যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভ শ্রমিক ভট্টাচার্যের ন্যারেটিভ নয়। উনি তো কথায় কথায় অটল বিহারী বাজপেয়ীকে কোট করেন। কারণ অটল বিহারী বাজপেয়ীর সময়ের যে বিজেপির কালচার বা ধর্মের প্রতি যে পয়েন্ট অফ ভিউ, আর আজকের বিজেপির ধর্মের প্রতি, আজকের বিজেপির বলবো না, আজকের সমাজের বলবো, আজকের সমাজের যে ফর মেনি রিজনস, কি বলবো, একটা খুব সুন্দর ন্যারেটিভের জন্যই বোধ হয় যে আজকের সমাজের যে অবস্থা, সেখানে কিন্তু হিন্দু ধর্মকে একেবারেই অন্যভাবে দেখা হয় এবং তার এগ্রেশনই আলাদা। মানে সনাতনী ধর্ম তো, মানে আমি যতটা জানি এরকম মোটেও কোনো সময় কাউকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে বিয়ে করে ফেলবো, এরকম ক্ষমার ধর্ম সবসময়, যে কোনো ধর্মই বলে তো ক্ষমার ধর্ম। এটা না, আমার একজনের সাথে, একজন তিনি মুসলিম, তার সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছিল। তো তিনি এবং তিনি খুব ধার্মিক মুসলিম, তিনি বলছিলেন যে দেখো, আমাদের ধর্মগ্রন্থে তো হিংসার কথা আছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এটা আমার চয়েস যে আমি ওই পার্টটাকে ফলো করব, নাকি যে অন্য পার্টগুলো আছে যেগুলো আমাকে স্পিরিচুয়াল হতে সাহায্য করে, যেগুলো আমাকে শান্তির পথে এগোতে সাহায্য করে, সেটাকে ফলো করব। সেটা আমার চয়েস আছে। তো আমার তখন ওই কথাতেই উঠে এলো যে কোরআনে খুব বোল্ডলি লেখা আছে হিংসার পথটা। এবার যেমন ধর জিহাদ, ফর এক্সাম্পল, জিহাদের কথা যখন বলা আছে, তো প্রাথমিকভাবে জিহাদটা তো হচ্ছিল মানুষে মানুষে, ঠিক আছে, মানে এই প্রফেটের সময় উনিই করেছেন। তারপরে একটা সময় উনি বলেছেন যে এখন আমাদের এই যে আমাদের জিহাদটা, এটা এখন বাইরের সাথে আমাদের আর জিহাদটা থাকবে না, এবার আমার ভেতরের জিহাদ শুরু হবে, মানে আমার ভেতরের যে অন্ধকারটা, সেটার সাথে আমার যে আলোটা, তার লড়াই শুরু হবে এবং মানুষ ভালো হয়ে উঠতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। এবার তুই কোন পার্টটাকে নিবি, এটা তোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ সারা পৃথিবী তো মুসলিম হয়ে যায়নি, কাজে সেটা দিয়ে তুই এখন বলতেই পারে কেউ একজন যে না, সারা পৃথিবী সবাই যদি না হয়ে থাকে, আমরা বিপর্যয়ে রয়েছি, কাজে আমাদের এখনও ফিজিক্যাল জিহাদের প্রয়োজন আছে। আবার কেউ বলতে পারে না, উনি তো প্রফেট তো বলে গেছেন যে জিহাদ তো ভেতরে, মানুষের ভেতরকার অন্ধকার আর আলোর মধ্যে লড়াই, আমার ভেতরেকার রাবণকে মারো, বেসিক্যালি বলে না যে রাম রাবণের যুদ্ধ তো অ্যাকচুয়ালি ভেতরে হচ্ছে, রাম রাবণের যুদ্ধ তো বাইরেটা হচ্ছে মেটাফরিক্যাল। তো এটা তো তার চয়েস। তো একইভাবে যদি আমি বলি যে গীতা কিসের ব্যাপার, যে একদম সুপারফিশিয়াল বলছি আমি, ভেতরে ঢুকছি না আমি। গীতায় কি, একটা লোক বলছে যে আমি আমার বন্ধু, আমার আত্মীয়, আমার কাজিন, ভাই, আমার গুরু, এদের সাথে লড়াই আমি করতে পারবো না, যেটা আমি জানি যে এদের হার হবে, এদেরকে মেরে ফেলবো, আমি এই ব্যাপারটার মধ্যে আমি ঢুকতে পারবো না। আর আরেকজন ভদ্রলোক, হ্যাঁ, তিনি তার গাইড, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তিনি বলছেন ওনাকে যে না, কেন তোমাকে যুদ্ধ করতে হবে, গীতা তো এটাই। এবং সেখানে বলছে ধর্ম সংস্থাপনের জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। পয়েন্টটা হলো, ধর্ম বিষয়টা সঙ্গে কোনো রকম রিলিজিয়ানের ওখানে কানেকশন নেই, কিন্তু প্রেমাশিস যেটা বললো, কেউ যদি এটাকে নিয়ে নিতে চায় অন্যভাবে, তাহলে কি সে নিতে পারে না? যে আমি ধর্মের জন্য আমার সবাইকে মেরে দেবো। হ্যাঁ, গীতার থেকে এটা বলা আছে, সেটা ভুল ইন্টারপ্রিটেশন হবে, ভুল ইন্টারপ্রিটেশন হয়ে যাবে, ইন্টারপ্রিটেশন তো বটেই, মানে কমপ্লিটলি রং ইন্টারপ্রিটেশন আর কি। মানে গীতাতে এটা বলা নেই অ্যাকচুয়ালি কোনোভাবেই, কিন্তু সেটাও তো নিতে পারে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি তো মহাভারত অনেক বিস্তৃত গল্প, আমরা তো সেটা নিয়ে কথা বলি, আপনারাও শোনেন, কিন্তু এভরিথিং ইজ লিডিং টুয়ার্ডস আ ওয়ার। হ্যাঁ হ্যাঁ, সমস্ত মহাভারতটা ইজ লিডিং টুয়ার্ডস আ ওয়ার, সমস্ত রামায়ণটা ইজ লিডিং টুয়ার্ডস আ ওয়ার। এটা তো অস্বীকার করবো না আমি। এবার সেই যুদ্ধটার মানে কি, কেন সেটা করা হয়েছে, সেটার আসল মেসেজটা কি, এই ভিতরে ঢুকতে গেলে তো পড়াশোনা করতে হবে, ভাবতে হবে, সবচেয়ে বড় কথা নিজের ভেতরের অন্ধকারটাকে তো মারতে হবে। আমার ভেতরে যে পশুটা বা জন্তুটা রয়েছে, যার ইচ্ছে করছে যে খেয়ে ফেলি, কেটে ফেলি ইত্যাদি করি, সেটাকে তো প্রশমিত করতে হবে নিজেকে। সেটা করতে গেলে তার থেকে ভালো আমি সুপারফিশিয়ালি থাকি না কেন, এটা একটা বড় ব্যাপার। যে এখন যেটা হচ্ছে না, হিন্দু ধর্মে তো শান্তির কথা বলা হয়নি, ও তো ভুলভাল কথা, আসলে তো যুদ্ধের কথা বলা হচ্ছে। যদি এটা বলে তাহলে তো হয়ে গেল, তাহলে তো ভুল ইন্টারপ্রিটেশনই হলো। সে যে কোনো ধর্মকেই ভুল ইন্টারপ্রেট করা যাবে। হ্যাঁ, 4 তারিখের সকাল থেকে
এই যে একটা নিউজ চ্যানেল খুলে বসা এবং এই যে যুদ্ধটা দেখা, এইটার একটু এক্সপিরিয়েন্স বলো। আরে হেভি। আসলে কি বলতো, বহুদিন না ভালো ক্রিকেট ম্যাচ দেখা হয় না, মানে এক্সাইটিং ক্রিকেট ম্যাচ। এক্সাইটিং এইবার কিন্তু জমে গেছিল ব্যাপারটা, এবার তার জমাটিয়া। তো আসল মজাটা তো ওখানে। আমি এবার একটা জিনিস রিয়েলাইজ করেছি, এর আগেও ইলেকশন রেজাল্ট নিয়ে জানা বা কি হচ্ছে সেটা দেখা, হ্যাঁ সেটা তো করেছি, বাট এই প্রথমবার আমি পুরোটা যতক্ষণ রেজাল্ট দেখেছি, বসেছো 9:30 10টা বোধ হয়, আমি তোমার 8:30 পোস্টাল ব্যালটের সময়টাতেই হয়ে গেছে। এবার ওখান থেকে আমি বিকেল রাত্রি 10টা 10:30 অবধি আমি কন্টিনিউয়াসলি একটা চ্যানেল মেজরলি আরও বাকি চ্যানেলসও ঘুরে ফিরে দেখে গেছি। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, ছোটোবেলায় না খুব বোর হতাম এই দিনটায়। বাবা যখন টিভিতে বসে এই জিনিসটা দেখতো প্রচণ্ড বোর হতাম। আজকে ফিল করলাম ভাই, এই সেদিন 4 তারিখ ফিল করলাম বাবা কতটা এক্সাইটেড থাকতে পারতো, মানে এটা এতদিন ফিল করিনি কিন্তু আমি। দেখবি তুই সারাক্ষণ ধরে দেখতো। সেই সময়ের কথা তুই বললি, আমি একটা নস্টালজিক হয়ে গেলাম। সেই সময় এনডিটিভি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন এনডিটিভি এসে প্রণয় রয়, হ্যাঁ, যোগেন্দ্র হ্যাঁ, যাদব, হ্যাঁ শেখর কাপুর তো না, না কাপুর না, অন্য একটা কেউ একটা, হ্যাঁ এরা সমস্ত এবং দিগ্গজ লোকজন বসে সমস্ত ইলেকশন অ্যানালিসিস করছে। ওফ, আলাদাই ব্যাপার। পুরো মানে যা আনন্দ পেয়েছি আমার অ্যানালিসিসটা দেখে, আর সব থেকে বেশি আনন্দ পেয়েছি 12টার পর থেকে ট্রানজিশনটা। সবার ছিল সবার। আমি তো লাস্টে একটা চ্যানেলে দেখলাম, সে প্রথম দিকে খুবই একটা অন্যরকম কথাবার্তা বলছে, একটা পয়েন্টে হঠাৎ করে কি করে জানি তার মনে হলো যে না মানে খুবই মানে সবাইকে শুভেচ্ছা দলে থেকে কাজ করতে পারছিলাম না, হঠাৎ করে তার মনে হলো দলে থেকে কাজ করতে পারছিলাম না, মনে হলো। হ্যাঁ আমার মনে হলো পাল্টি খেলো, পাল্টির তো এখন লাইন চলছে ভাই, মানে এখন তো ব্যাপারটা এক্সট্রিম জায়গায় চলে গেছে। লাইন চলছে পাল্টির। যখন এক সময় আমি কিছু কথা সরকারের কিছু জিনিস ভালো লাগেনি বলেছি, তাতে তো আমার উপরেও রোষ সরকারের পড়েছে। আমি ওই আমাদের বৈঠকেও বলছিলাম যে এই সরকারের যদি কিছু খারাপ লাগে তাহলে আমি বলবো, অবশ্যই বলবো, বলা তো আমাদের দায়িত্ব, প্রশ্ন তো করতেই হবে। যারা সেই সময় ছিল সেই সময় তারা রীতিমতো ওই সায়নের সময় একজনে দেখা হয়েছে, তোমার দাদা কি কাজ ফাজ করতে পারবে তো, মানে যা যা বলছে এইসব হয়েছে, ঠিক আছে মানে কাজ টাজ করতে দেখো, মানে একটু বলে দিও আর কি, একটা হালকা করে এরকম প্রচ্ছন্ন ব্যাপার হয়েছে। একটি বড় জায়গায় আমার একটি গেস্ট স্পিকার হিসেবে যাওয়ার কথা, সেখানে লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেলো। কেন শুনলাম এক দাদার নাকি বলছে ওকে কেন ডাকা হচ্ছে, ও তো আমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম কথা হচ্ছে। পয়েন্টটা হলো এখন দেখছি এই যে বিভিন্ন রকম লোকজন আমার কাছে গত 4-5 তারিখ থেকে প্রায় বেশ কয়েকটা ফোন এসেছে। দেখ আমি কোনোদিনই ডিরেক্ট পলিটিক্সে যাইনি, বাট আমার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমি রাখতে কোনোদিনই দ্বিধাবোধ করিনি এবং সবসময়ই রেখেছি। মানে আমাদের যেখানে সার্কাজম করে রাখার সেখানেও রেখেছি, সব জায়গায়। এই কয়েকদিন ধরে দেখছি ঠিকই বলতে মানে আমার না মানে ভেতর থেকে না মনে হচ্ছে মানে কত রকম বলিস না, যেটা তোর মনে হচ্ছে সেটা বলিস না, বললে সেন্স বিপ করতে হবে। এইটার এই পাল্টি খাওয়াটা আমার তো কবির সুমনকে দেখে মানে এখন বলছে বামফ্রন্ট জয়েন করবে, এটা কোনো কথা? বলছে নাকি ও নাকি তৃণমূলে কোনোদিন ছিলই না, ও নাকি তৃণমূল পন্থী না, করতে হয়েছিল অনেক কথা বলে। আর যা করেছে সব জাস্টিফাই করা যাচ্ছে তাতে, যা করেছে যা বলেছে সব জাস্টিফাই। উনি তো মমতা রাগ বলে একটা রাগও বানিয়েছিলেন বোধহয়, হ্যাঁ না বোধহয় না বানিয়েছিলেন, হ্যাঁ সেই রাগটা 2026-এ কাজ করলো। এখন হয়তো বলবেন যে না ওটা রাগ নয়, ওটা রাগ ছিল। এই অদ্ভুত লোকজন, আর কি মানে খুব স্লাইডলি পাল্টিটা দেখা যাচ্ছে না। কিছু লোক খুব বুদ্ধিমান, তারা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে যারা ডিরেক্ট পাল্টি খাচ্ছে না, আস্তে আস্তে এরকম। তো এখন তো পাল্টি দেখার, শোন এটা তো এন্টারটেইনমেন্ট। আমি বলছি 2011-তে একজন কবি এবং একজন প্রথিতযশা চিত্র পরিচালক, যিনি অনেক ব্যোমকেশ বানান আর কি, তিনি 2011-তে যেদিন ইলেকশনের কাউন্টিং হচ্ছে সেদিন বামফ্রন্টের হয়ে গলা ফাটাচ্ছিলেন। হ্যাঁ ওই যে প্রতিনিধিরা আসে না, তারা প্রতিনিধি হিসেবে এসেছিলেন যে
বামফ্রন্ট ইত্যাদি, তারপরে হেরে গেল এবং তারপরে দেখলাম ওমা ওনারাই তো সবচেয়ে বড় তৃণমূলের ধ্বজাধারী হয়ে যাচ্ছেন। বাবা, হ্যাঁ যেটা বলছিলাম, একটা স্বনামধন্য নিউজ চ্যানেল 8টা থেকে যখন শুরু হয়েছে, মোটামুটি একটু তৃণমূলের যেই অতিথি তাকে খুব একটা বিশেষ কাউন্টার করছে না, এবং বিজেপিকেও দিচ্ছে, বামফ্রন্টকেও দিচ্ছে, এরকম করতে করতে 10টার 12টার পর মোটামুটি দেখলাম যে এবার আস্তে আস্তে হাওয়া বদল একটা হচ্ছে। মানে একদম পরিষ্কার বোঝা গেল কানের মধ্যে এইবার তৃণমূলকে অ্যাটাক করা শুরু করলো না, আমরা যে কথা বলেছিলাম এই করেছিলাম, দুটোর দিকে পাগল হয়ে গেল। এবার এইটা দেখে বিজেপির যে নিজস্ব ঘরের চ্যানেল, তারাও বোধহয় এই চ্যানেলটা খুলে বসেছিল। কি খেপে গেছে রিপাবলিক, মিউ মিউ চ্যানেল আজকে দেখছি গলা খুলছে, আর আমি দেখে ভাবছি মানে এটা একটা ইন্টারনাল একটা কি বলতো ইন্টারনাল এন্টারটেইনমেন্ট, এগুলো কিন্তু entertainment। দারুণ 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 দারুণ। মানে ফেসবুকেও দেখতে পাচ্ছি, খবরেও তো দেখতে পাচ্ছি, কি সুন্দর। এটা কিন্তু আর্ট, একটা ডিজলভ, এই কাট থেকে ওই কাটে যাওয়াটা। তোমরা কেমন দেখলে, পাল্টি কেমন দেখলে? তা আমি দেখছি। শোন, এইটা তো একটা এন্টারটেনমেন্ট, এটা তো এইটা তো বেশ কিছুদিন ধরে এই এন্টারটেনমেন্ট আমাদের জীবনে আছে। হ্যাঁ, এটা আমরা দেখব। একটা পডকাস্টে কথা বলেছিলে যে এই মেশিনারি কিভাবে কাজ করে সরকারের, গভর্নমেন্টের, যে নিচের তলার ওটাকে রাখতেই হবে, একটা টাকার সোর্স রাখতে হবে, এবং এই মেশিন, এটা তো মানে এটা যে কোনো এটা ক্ষমতা, আমরা ডিকটেটরের ইয়েতে বলেছিলাম, বাট এটা তো ক্ষমতার একটা বেসিক একটা ধরন বা প্যাটার্ন। বিশেষত যখনই একনায়কতন্ত্র হয় তখন ব্যাপারটা আরও বেশি করে আসে, যে তার একটা কোর গ্রুপ থাকে, কিন্তু কোর গ্রুপ একটু আশঙ্কায় থাকে যে আমি আসনচ্যুত হতে পারি, যেই কারণেই তাকে উপঢৌকন দেয়া, তাকে একটা পদবি দিয়ে দেওয়া, তাকে অ্যাওয়ার্ড দেয়া, হ্যাঁ, তার নামে অনেক কিছু করে দেয়া, সে যা বললো সেটাকেই বারবার করে প্রচার করে, এটা তারা করতে থাকে জাস্ট টু প্রুভ দ্য অ্যালিজেন্স যে আমি কিন্তু আপনার খুব লয়াল। কিন্তু আসলে যিনি উপরে থাকুন না কেন, তিনি কখনো তার কোর গ্রুপের লয়াল হন না। হওয়াও মানে যদি সে খুব কি বলবো, শাসন ব্যবস্থার ক্ষেত্রে যদি তাকে সুশাসক বলা তারা ভুল হবে, মানে এই অনুযায়ী তাকে যদি প্রপারলি ডিক্টেটর হতে হয় তাহলে সেটা মাস্ট। হ্যাঁ, মানে যে সে লয়াল হবে না, সে কখনো লয়াল হয় না, সে সবসময় ওই ভয়টা বা আশঙ্কাটা রেখে দেয়, এবং তার নিচে একটা বড় গ্রুপ রাখে, যাতে এই ওপরের যারা 5-6 জন 7 জন 8 জন আছে তাদের সবসময় মনে হতে থাকে যে আমরা যে কোনো সময় আসনচ্যুত হয়ে যেতে পারি, আই উইল লুজ দ্য গ্রেস অফ দ্য আপার পারসন, হার গ্রেস বা হিজ গ্রেস। এটা। আর দ্বিতীয় আরেকটাও ওটাতেই আমরা বলেছিলাম, যখন শিফট হয় তখন শুধুমাত্র জনতার চাওয়াতে বা এতে সবসময় শিফটটা হয় না, শিফটটা কিন্তু এই কোর গ্রুপের শিফটিংয়ে হয়। কোর গ্রুপের মধ্যে ধর আমরা যদি গ্লোবাল পলিটিক্সের দিক থেকে দেখি, মিলিটারি, প্রশাসন, এদের সবার শিফটটা দরকার, তা না হলে পরে বিউরোক্রেসি, এদের সবার শিফট না হলে পরে ওই শিফটটা হয় না। কাজে এই যে একটা রাজ্যের ইলেকশনও গেল, যেখানে যে বারবার যারা হারেননি তারা বলছেন যে, বা যিনি হারেননি তিনি বলছেন যে মানে মেশিনারি আমার হয়ে কাজ করছে না, আমার অ্যাডমিনিস্ট্রেশন আমার হয়ে কাজ করছে না, তার মানে তাদের অ্যালিজেন্সটা চলে গেছে। ওটা হচ্ছে প্রাথমিক তোর লিটমাস টেস্ট। যখনই একটা মনে হবে যে এবার কি, শুধু বাংলা না, যে কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, তাতে প্রথম লিটমাস টেস্টটা হচ্ছে যে প্রশাসনের যারা লোক, নট প্রশাসন অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, বা প্রশাসনের যে লোক, তাদের কি অ্যালিজেন্স চলে যাচ্ছে। তাদের যদি অ্যালিজেন্স চলে যায় তার মানে কিন্তু চেঞ্জ হচ্ছে। কারেক্ট। এই যে বুদ্ধিজীবী যাদের মানে প্রচণ্ড রকমের একটা গালাগালি তো হতোই, সেটা এখন আস্তে আস্তে মানে একটা খিস্তি খেউরের জায়গায় চলে গেছে। তোমরা এটা কীভাবে দেখো? ধরো মানে এই যে বলতো আগে যে একজন আর্টিস্টের একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, সেটাকে তার কাজের সঙ্গে এক করার কোনো মানে নেই। সুনীল গাঙ্গুলির বেশি কথা হতো আর কি, যে উনি লাইফে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ওনার কাজ সেটা প্রমাণিত। বাট এখন যেটা হয়ে গেছে, এখন পার্সোনাল লাইফটা কাজেই, মানে ওই কাজটাতেও সবাই পার্সোনাল লাইফের কথাটাই বলছে আর কি, বারবার করে, এবং এটা ভয়ঙ্করভাবে বাড়ছে। এটা বাংলার কিন্তু একটা ইতিহাস আছে এটার, মানে ইদানিংকালের রাজনীতিতে অরুণাভও দেখেছে সেই সময়টা। ধর বাংলার যেই সুনীল গঙ্গোপাধ্যায় বা এই যাদের আমরা বুদ্ধিজীবী বলতে পারি, সেই অর্থে যাদেরকে লোকে লুক আপ টু করতো, যে আমাকে ওর মতো হতে হবে। আজকে তো ধীরে ধীরে ব্যাপারটা একটা প্রায় খিস্তি খেউরের জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু এবং সেটার জন্যে অনেক কারণ দায়ী, যারা সেই তকমাটা লাগিয়ে করেন তারাও দায়ী।
কিন্তু একটা সময় ছিল যে পিপল উইড লুক আপ টু দেম, সত্যজিৎ রায় হলো, একদমই তাই। হ্যাঁ, বা সৌমিত্র চট্টোপাধ্যায় হলো, বা এই আমি বলছি সুনীল গঙ্গোপাধ্যায়, মৃণাল সেন, পিপল উইড লুক আপ টু দেম, উৎপল দত্ত, এরা বেশিরভাগই বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। কেউ কেউ তো ডাইরেক্টলি ছিলেন, উৎপল দত্ত ইত্যাদি, কেউ কেউ বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। তো কাজেই বামফ্রন্টে যখন সরকার চলে তখন তাদের সাথে একটা ভালো সম্পৃক্ততা এদের ছিল, মানে আলাদা করে কিছু পাইয়ে দেওয়া নয়, কিন্তু একটা, হ্যাঁ, যে ওই সেম ডিসকোর্স, সেম ন্যারেটিভ তারা বলছেন, হ্যাঁ, একটা সুসম্পর্ক, একটা সৌজন্য, এগুলো ছিলই। এটা প্রথম ভাঙলো আমার আমার দেখা জীবনে নন্দীগ্রামের ঘটনাটার পর, যখন এই যে জনগোষ্ঠীটি যারা এতদিন বামপন্থের সাথে ছিলেন, বা তারা ভেতরে ভেতরে হয়তো বামপন্থী, কিন্তু তারা সেই সময়কার ঘটনাটার নিরিখে সেই সময়কার কমিউনিস্ট গভর্নমেন্ট বা সিপিএম গভর্নমেন্টের এগেনস্টে রাস্তায় নেমে গেলেন। সেই সময়কার বিরোধী নেত্রী তিনি সাংঘাতিকভাবে এটাকে ক্যাপিটালাইজ করে নিল। হ্যাঁ, তিনি আপন করে নিলেন এনাদেরকে, যে হ্যাঁ এরা তো বলছে। এবং সেই সময় কিন্তু ওই 1-1.5 বছর, তো যদি মনে থাকে 1.5 বছর বা 2 বছরের সময় সিপিএম এটা বুঝতে পারেনি যে কীভাবে এদেরকে ম্যানেজ করবে। কারণ যারা এতদিন নাটক করতেন, ধরা যাক বামপন্থী মনোভাবাপন্ন, তারা অ্যানিম্যাল ফার্ম করা শুরু করলেন, হ্যাঁ, এসব নাটক করা শুরু করলেন খুব মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানোর জন্য যে এই রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু ধীরে ধীরে একটা ডিক্টেটোরিয়াল এবং ফ্যাসিজমের জায়গায় পৌঁছে যাচ্ছে, এটাকে সরানো দরকার বলে তারা প্রচণ্ডভাবে ওই আন্দোলনটা বা সেই সময়কার পরিবর্তনটার একটা হাতিয়ার বা একটা ক্যাটালিস্ট ছিলেন কিন্তু। এবং তখনও অবধি বাংলার মানুষ উড লুক আপ টু দ্য ইন্টেলেকচুয়ালস বা বুদ্ধিজীবীরা যেটা করছেন সেটার দিকে তারা তাকিয়ে থাকতেন। কারণ সবাই বলছিলাম একদিন একটা যে অ্যাসপিরেশনটা ছিল ওরকম একটা হতে হবে, ভালো বিরাট বড় ধনী হয়ে উঠতে হবে, বিরাট বড় ব্যবসায়ী হয়ে উঠতে হবে, আমার 7 মহলা বাড়ি বানিয়ে, হ্যাঁ, সেটার নাম বোলপুর দিতে হবে, এরকম বিশ্বভারতী দিতে হবে, এরকম তো কোনো ছিল না। আমাদের ছিল যে ওরকম একটা সাহিত্যিক হয়ে উঠবো। হ্যাঁ, মানে আমাদের আলটিমেট অ্যাসপিরেশনটা ছিল যে শহরের সবচেয়ে বড় অনুষ্ঠানে চিফ গেস্ট হব। হ্যাঁ, এটাই তো মেন ব্যাপার। এবং চিফ গেস্ট, হ্যাঁ, এবং চিফ গেস্ট হতে গেলে ওই সমস্ত কিছু একটা হতে হবে। তো কাজী তারা যখন চলে গেলেন এর বিরুদ্ধে, আমি বলছি 2011 কিন্তু বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে ভোট হয়েছিল, তখন সাধারণ মানুষও ধীরে 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 ওদিকে চলে গেলেন। তারপর সামগ্রিকভাবে একটা পতন হলো, সাহিত্যের উৎকর্ষের পতন, চলচ্চিত্রের উৎকর্ষের পতনের সাথে সাথে যারা এই অবকৃষ্ট আর কি কাজকর্ম করেন, যারা সেই অর্থে ততটা ইন্টেলেকচুয়াল নন, তারা এই সুবিধাটা পাওয়া শুরু করলেন যে ও আচ্ছা, সরকারের সাথে থাকলে পরে তো আলুটা, কলাটা, মূলোটাও পাওয়া যায়। তখন তারা ধীরে ধীরে এদের সাথে জুড়ে গেলেন। তখন থেকে ব্যাপারটা, এবং রাষ্ট্র ব্যবস্থা যেটা কমিউনিস্টদের সময়ও কিন্তু মুখ্যমন্ত্রী মানে জ্যোতি বসুও কখনো মৃণাল সেনের ওপরে গলা তুলে কথা বলতেন না, সৌজন্যবোধ থেকেই বলতেন না, বলতে কি পারতেন না, রাষ্ট্রের ক্ষমতা কি তার কাছে ছিল না, নিশ্চয়ই ছিল, বলতেন না সৌজন্যবোধ থেকে। সেই সৌজন্যবোধটা হারিয়ে গেল এবং এরা ধীরে ধীরে একটা সাবঅর্ডিনেট ক্লাস হয়ে গেল, যে দেখা যাচ্ছে ও মানে যিনি রাজ্যের প্রধান তার কথাতেই এরা চলছে, যেহেতু ওই কুইড প্রোকুও, তো আমি তোমাকে এটা পাইয়ে দিচ্ছি, কাজেই তুমি আমার হয়ে কথা বলো। এইভাবে ধীরে ধীরে ব্যাপারটা, বুদ্ধিজীবী ব্যাপারটা ধীরে ধীরে একটা খিস্তিতে পরিণত হলো। আরেকটা জিনিস আছে, সেটা হলো অনেকে তো ভয়ে গেছে, মানে হ্যাঁ, আমার এটাই কথা যে মানে মেরুদণ্ড তো ঠিক আছে, মানে মেরুদণ্ড থাকাটা খুব ভালো, কিন্তু এই যে চাপের মধ্যে কন্টিনিউয়াসলি থাকা, যে তোমাকে আমি কাজ করতে দেবো না এবং তোমাকে আমি র্যাক দেবো, এইটাও তো একটা সময় কি মানে দূর বাবা, ছাড় না, তার থেকে বেটার কাজ তো করি, অন্তত টিকে তো থাকি। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, না নিশ্চয়ই হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। এবং দেখ, পয়েন্টটা হলো আমিও তো এই একটা ইন্ডাস্ট্রিতেই কাজ করি এবং আমার একটা ছোট্ট হলেও পরিচিতি হয়েছে, তো সেই কারণে কি কখনোই আমার কাছে এরকম কোনো কথা আসেনি, এসছে, হ্যাঁ, খুবই সাটলি হলেও এসছে, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি এই মুহূর্তে যদি এটা না করি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে। যদি কাজ বন্ধ হয়ে যেত, যদি খাওয়া বন্ধ হয়ে যেত, আমার খাওয়ার খরচা জোটানোর উপায় নেই, তাহলে আমি কি করতাম আমি কি জানি? ঠিক, এইটা অনেকেই করেছে, অনেক রকমভাবেই করেছে। এবং দেখ, একটা যেটা প্রেমাশিস বলছিল সেটার একটা বড় কারণ আছে, যে ধর নিজের উপর বিশ্বাস, একটা শিল্পীর নিজের আর্টের উপর বিশ্বাস
এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস, এটা যদি খুব স্ট্রং থাকে তাহলে বোধহয় ওই যে জ্যোতি বসু আর মৃণাল সেনের যে সৌজন্যের কথাটা বলছিল, সেই সৌজন্যটা সে ডিমান্ড করতে পারে। তার যদি নিজের ভাবনার ডেপথ বা নিজের প্রতি তার যোগ্যতার প্রতি তার ওই বিশ্বাস বা ওই সম্মান না থাকে, যে আমি না বোধহয় ইন্টারনাল তো সবাই জানে আমরা কতটা কে যোগ্য বা কি করতে পারি, আমরা জানি তো আমরা কতটা ডিপ, কে কতটা ডিপ সে জানে সবাই। তার যদি মনে হয়, তার যদি এই ইনসিকিউরিটিটা থাকে, তখন তাকে ইউজ করা অনেক বেশি সোজা হয়ে যায়। তবে কি ওই মানে ইমার্জেন্সির পরে যখন জনতা গভর্নমেন্ট তৈরি হলো, তখন আডবাণী তখন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার হয়েছিলেন, তো তিনি সব মিডিয়াকে ডাকলেন। তো ইমার্জেন্সির সময় সবাই তো একেবারে দলীয় লাইনে লিখতো আর কি, না লিখলে অসুবিধেও ছিল, কিন্তু ধীরে ধীরে ওটা এমনভাবে হয়ে গেল। তো এবার খুব ফেমাস একটা স্টেটমেন্ট ইন্ডিয়ান পলিটিক্সে, যে দে আস্কড ইউ টু বেন্ড, ইউ স্টার্টেড ক্রলিং। ওরা আপনাকে ঝুঁকতে বলেছিল, আপনি তো সাষ্টাঙ্গ হয়ে গেলেন। এটাও কিন্তু আমি দেখলাম, এটাও আমরা দেখেছি যে এতটা, এবার একজন সাষ্টাঙ্গ হয়ে গেলে আরেকজন সাষ্টাঙ্গ হতে হয় বোধহয়, তা না হলে বোধহয় কাজ পাওয়া যাবে না, তাহলে সবাই সাষ্টাঙ্গ হয়ে যায়। তো এই করে করেও ব্যাপারটা একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এটা এবার সেই কারণে আমরা কোনো মানে সেই অর্থে তো উৎপল দত্ত তো তার জীবনের একটা বড় অংশ প্রোটেস্ট থিয়েটার করেছেন। হ্যাঁ, এবং প্রপার প্রোটেস্ট, মানে জেলে উনি নিজে বলতেন আমি প্রপাগান্ডা করি। হ্যাঁ, জেল থেকে বেরিয়ে এসছেন, শো করেছেন, আবার ওই শোটা করার জন্য আমাকে জেলে নিয়ে গেছে। এই তো কল্লোল নাটক যখন, হ্যাঁ, তো এরকম লোক তো আমরা আর পেলাম না। আরেকটাও ব্যাপার আছে রে, ধর যাদের একটুখানি যোগ্যতা আছে, আমি এরকম আমরা অলরেডি জানি, মানে নামগুলো কেউই কারো অজানা না, যোগ্য অথচ তাদের একটা ভয়েস আছে, এই সমস্ত লোকগুলোকে তো কাজই করতে দেয়নি। যারা ওর এগেনস্টে কথা বলেছে, ওর এই সিস্টেমের এগেনস্টে গিয়ে কথা বলে, তাদেরকে কাজ করতে দেয়নি। তো তাহলে তারা নিজেদের হয়ে যে বলবে, এই স্পেসটাও তো রাখা দরকার। না, আমি এটা সমর্থন করি না অরুণাভ, কাজ করতে দেয়নি ঠিক, আমি মানছি একটা জায়গা অবধি নিশ্চয়ই ব্যান ছিল, কিন্তু ওই তুই যেটা বলি কনভিকশন কোথায় তোমার আর্টিস্ট হিসেবে, বা তোমার রাজনৈতিক বিশ্বাসেরই বা কনভিকশন কোথায়? না, কিন্তু যার রাজনৈতিক ব্রিটিশ বিশ্বাস আছে, আমলে থেকে বড় সমস্যা তো ছিল না নিশ্চয়ই। ব্রিটিশ আমলে যেই ধরনের মানে কালচার ছিল, তার থেকে বড় তো নিশ্চয়ই প্রেশার ছিল না, কিন্তু ব্রিটিশ আমলে তো লোকজন লিখেছেন। না, আমি সেটা বলছি না, আমি সেটা লোকে জেলে গেছেন। না, আমি সেটা কজনকে দেখছিস আমি জেলে বলছি তোকে, গেছেন? ধর তুই হলো আমি লিখতে চাই, ঠিক আছে, আমার যে মানে প্রেসের মালিক, সে আমাকে বলছে এই শহরে ছাপাখানা একটাই আছে, এই প্রেস তোমার লেখা ছাপবে না। এবার আমি আইদার বাইরে থেকে ছাপাবো, সেটাই অনেকে চেষ্টা করেছে, আর না হলে কি করতে হবে আমাকে আমার বিশ্বাসে ঠিক থাকতে হবে যে আমার মনে হবে প্রেসের মালিক একদিন বদলাবে। এই লোকগুলোও আছে কিন্তু। না আছে, আমি বলছি না, কিন্তু ধর আমরা যদি রাশিয়ার কথা বলি, শেষের দিকের রাশিয়ার কথা বলছি, যখন ব্যাপারটা পচন ধরে গেছে অলরেডি, সেই সময়ে যারা প্রোটেস্ট করছেন তারা তো হাতে লিখে বিলি করতেন, অবশ্যই করতেন। হ্যাঁ, হাতে লিখে সামিজটা যে সেটা তো আছেই, সেই ইতিহাস তো আছেই। তো সেগুলো তো মানে ছিল। ধরো একদম যদি ডিরেক্ট নাম নিয়ে বলি, অনির্বাণ ভট্টাচার্য সিনেমা থেকে ব্যান্ড হলো, হুলিগানিজম করলো, একই পলিটিক্যাল লাইনের কথাই বলে যাচ্ছে, কিন্তু মানে ওই আর কি, সবার তো সমক্ষমতা। বলছি যে আমার বাড়ির মার্সিডিজটাও থাকবে, আবার আমি সরকারি হলে কাজও পাবো, হ্যাঁ, আবার তার সাথে সাথে আমাকে প্রোটেস্টও করতে দিতে হবে, এই সব কিছু একসাথে তো হয় না। মানে তোমার যদি কনভিকশন থাকে তাহলে তুমি করো। বাট আমার মানে ক্ষেত্রে আমি বলছি এই সময়ের মধ্যে কি মানুষ সিপিএম করেনি? আরে নিশ্চয়ই করছে, এখনো করে যাচ্ছে। এটা তো মানুষকে মানে দরকারটাও তো দেখতে হবে আর কি। ধরো ফোন নিচ্ছি না, বাট মানে যেই লোকটা একদম পার্টি কর্মী, সে জানে এটাই আমার প্রাইমারি কাজ, মানে আমাকে পার্টিটা করতে হবে হোল টাইমার হিসেবে। কিন্তু যেই লোকটার বা যেই মহিলাটার কাজ হচ্ছে সিনেমা করা বা সিনেমাতে টিকে থাকা বা অ্যাক্টিংয়ের চান্স পাওয়া, তাকে মানে ওই চাপের মধ্যে যদি একটু দলের পক্ষে বা একটা কোনো মিছিলের সামনের মুখ হয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই তুমি যে ধরনের তোমার একটা রাজনৈতিক কনভিকশন বা তোমার
শৈল্পিক কনভিকশন নিয়ে প্রশ্ন উঠবে, তুমি উৎকর্ষমানের কিছু করছো না, তার মানে ওই উৎকর্ষের লেভেলে তুমি যেতে চাইছো না, না আমি তাহলে পরে ঠিক আছে তুমি করো, তাহলে তুমি আর ডিমান্ড করো না যে আমাদের জাস্ট কাজ করতে দিচ্ছে। তোমার ওটা আলাদা কাজ, মানে তুমি এখানে সিনেমা করবে নেচে গিয়ে, যেমন একটা মানে সো কল যেটাকে এসকেপিস্ট সিনেমা বলে ফর এক্সাম্পল, বা এন্টারটেইনিং সিনেমা বলি, এসকেপিস্ট নাই বা বলি, তুমি সে ধরনের ছবি করতে চাও, আবার তুমি আলাদাভাবে প্রোটেস্ট করতে চাও, এই দুটো হলে পরে ঠিক আছে। কিন্তু তোমার যদি সেই কনভিকশন থাকতো তাহলে তুমি ওই ধরনের সিনেমা বানাতে। না, এখানে আমার তোর সঙ্গে একটু দ্বিমত আছে। এটা হলো একটা সিস্টেমের এগেনস্টে, ধর আমার সিস্টেম আমাকে বলছে যে তুমি কোনোভাবেই এই সিস্টেমের পার্ট হতে পারবে না, তো আমার কাছে ওয়ে কী আছে? ইনফ্যাক্ট আমি তোকে বলছি, মানে খুব মানে জোর গলায় বলতে পারি, একদিন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারিনি, একদিন ইন্ডাস্ট্রি আমাকে চায়নি, তা আমি কি করেছি? আমি দরজা বন্ধ করে দিয়েছি, জানলা দিয়ে ঢুকেছি। এখন তো ইন্ডাস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কেন সম্পর্ক? বিকজ অফ দ্য পডকাস্ট। তো আমি একটা অন্য কিছু করে অল্টারনেট কিছু করেছি। এক্ষেত্রেও যাদেরকে ব্যান করা হয়েছে, বা যাদেরকে মানে সত্যি কথা বলতে ব্যানই করা হয়েছে, আইদার তাদেরকে ক্ষমা চাওয়ানো হয়েছে মানে ইয়ে করে, আর না হলে যেটা করা হয়েছে সেটা হলো এরাও কিন্তু অল্টারনেটটা খুঁজেছে। এরকম না যে তারা অল্টারনেট কিছু করেনি। মানে অনির্বাণের কথা তো আমি বলতেই পারি, হুলিগানিজম ইজ এ অল্টারনেটিভ থিং, যে ও আমার হয়ে আমার পলিটিক্যাল বক্তব্যটা আমি এখানেই রাখবো, আর ওর পলিটিক্যাল বক্তব্য তো কোনো দলীয় পলিটিক্যাল বক্তব্য নয়, ইটস এ গ্লোবাল পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক, যে ওর নিজস্ব পলিটিক্যাল স্টেটমেন্ট। এবার সেক্ষেত্রে যেই কাজটা আমার করতে আমি সবচেয়ে ভালোবাসি, যেই কাজটা আমার জন্য মনে হয় খুব ভালো, ওর বিভিন্ন ইন্টারভিউ তো বলেওছে, রুদ্রর ক্ষেত্রেও সেম। রুদ্রর ক্ষেত্রে কেন সেম? কারণ রুদ্রনীল ঘোষ নাকি ভালো অভিনেতা, এটা নাকি ধূমকেতুর পরে সবার মনে পড়লো। কেন ভাই? মানে রুদ্রনীল ঘোষ এতদিনের যে এত ভালো ভালো পারফরমেন্স দিয়েছে, সেটা কোনোদিন কেন মনে পড়েনি কাউকে? পলিটিক্যাল অবিশ্বাস বা পলিটিক্যাল ডিফারেন্স তোমার সঙ্গে থাকতে পারে রুদ্রনীল ঘোষের, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট যোগ্যতা হিসাবে একজন লোক আমার পডকাস্টে এসে বলছে আমি প্রতিদিন সকালে মেকআপ করে চেয়ারটায় বসে থাকতাম, মানে এইটা হতে হবে কেন একটা লোকের সঙ্গে, একটা মানুষের সঙ্গে এটা হবে কেন? আর আমি বলছি এরকম জিনিসটা তো মানে খুব সত্যি কথা, আজকে এমন একটা পজিশনে চলে গেছিলো জিনিসটা, এমন একটা পর্যায়ে চলে গেছিলো, যেই পর্যায়ে এটা আর নেওয়া যাচ্ছিল না। কিন্তু এটা শুরু তো অনেক দিন আগে থেকে হয়েছে। আমি তোকে একটা সিম্পল কথা বলি, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমি কথা বলছি, কারণ তুই জানিস যে কেউ এসে তোকে ধরবে না। এক্স্যাক্টলি, এটা বোঝাটাও জরুরি যে আমি কিন্তু এর আগে যখন বলেছি এতটা ডিরেক্টলি বলতে পারিনি, অনেক কিছু জড়িয়ে পেঁচিয়ে। এটা তাহলে সামো আমরাও সুবিধাবাদী না, আমরা সুবিধাবাদী না আমার মনে হয় এখানে। হ্যাঁ, বলতে পারি সুবিধাবাদী, হয়তো অনেক জোর গলায় বলা উচিত ছিল। আমি কুণাল কামরা না, সময় রানা, হ্যাঁ অনেক জোর গলায় হয়তো বলা উচিত ছিল, বলেওছি, যতটুকু বলার দরকার বলেছি। বাট এটা আমার কিন্তু ভয় লেগেছে যে বেশি বললে বাড়িতে এসে মারবে না তো। এই ভয়টা তো অমূলক নয় গো, এই ভয়টা অমূলক নয় তো। আর আমি তো খুব একটা সাধারণ মানুষ, আমার তো পলিটিক্যাল প্রেজেন্স নেই। এটাই হচ্ছে কথা, যে তাহলে পরে আমি ওখানেই আসতে চাইছিলাম, যে তাহলে পরে তুমি নিজেকে বুদ্ধিজীবী বলে বড়াই করো না। কারণ সেটা যদি হয় তাহলে পরে তো তুমি ইম্যানুয়েল কান্ট, তুমি প্রোটেস্ট লিটারেচার, প্রোটেস্ট থিয়েটার, হ্যাঁ, বা প্রোটেস্ট সং, এগুলোর জায়গা কোথায়? সেটা তো সবসময় রাষ্ট্রীয়। নতুন গভর্নমেন্ট এসছে বলে এরা কি করবে না? এরাও করবে এদের বিরুদ্ধে গেলে পরে। হ্যাঁ, সেম জিনিসটা তুমি সাধারণ মানুষের ক্ষেত্রে কি বলবে? সাধারণ মানুষের যাদের যায় আসে না, তাদের যায় আসে না। মানে যারা এতদিন সবাই তো মোটামুটি খেপেছিল, এই তৃণমূল সরকার চলে যেতে তাদের কাছে তো একটা গিরণ করে দিচ্ছে। মানে বুদ্ধিজীবীদের উপরে যে লুক আপ টু, কেন আমরা কেন করি বা করতাম বা করতে চাই, তার কারণ হচ্ছে তারা এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে তারা তাদের বুদ্ধিবৃত্তি দিয়ে এবং ভাবনা দিয়ে ভেবে দিতে পারবে। হ্যাঁ, ভাববে, যেটা আমার পক্ষে সাধারণ মানুষ হয়ে করা সম্ভব হচ্ছে না। তাদের কনভিকশনটাই সেই লেভেলে থাকবে, শুধুমাত্র ভাবনার জায়গায়। সেটা যদি না থাকে তাহলে পরে তো তাদের একটু পতন হবেই মানুষের দৃষ্টিতে, তাই না? তো আমার সেটাই মনে হয় যে
সত্যি তো আমরা প্রোটেস্ট লিটারেচার দেখলাম না, দেখেছি একেবারে প্রোটেস্ট সিনেমা তো দেখিনি তা নয়, যে একটা সিনেমা তো যে ভূতের ভবিষ্যৎ নয়, ভবিষ্যতের ভূত, ভবিষ্যতের ভূত ভবিষ্যৎ তো প্রায় প্রোটেস্ট প্রায় প্রোটেস্টই, কিন্তু কিন্তু হ্যাঁ ওটা একটা অন্য মানে ডাইরেক্ট নয়, কিন্তু ভবিষ্যতের ডিরেক্ট। এবার সেটা উৎকর্ষ অপকর্ষ নিয়ে আমি কথাই বলতে চাই না, কিন্তু প্রোটেস্ট হয়েছে। ফিল্ম তো বটে, সেটাকে আটকে দেওয়া হয়েছে, পরে আবার রিলিজ ইত্যাদি সমস্ত কিছু হয়েছে। এর মধ্যে আমরা দেখিনি একেবারে তা নয়, কিন্তু যতটা মাত্রায় দেখা উচিত ছিল ততটা মাত্রায় বোধহয় আমরা দেখিনি, বরং ওই যে বললাম, দে আস্কড ইউ টু বেন্ড অ্যান্ড উই স্টার্টেড ক্রলিং। গ্রেট, চলো দেখা তাহলে। যাক, আশা করি এই অবস্থায় আমাদের আর দেখ, কাউকেই আমি- পড়তে হবে না। আমি তো বললাম যে আশায় বাঁচে চাষা, এটাই হলো না না, ব্যাপার। কিন্তু এই প্রেশার কিন্তু এখনো থাকবে, রাষ্ট্র কিন্তু প্রেশার তোমাকে দেবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর রাষ্ট্র যখন সে তখন তো তোমাকে দেবে। আর আমার একটাই বক্তব্য, তুমি রাষ্ট্র হিসেবে যাই করো, আমার প্রশ্ন করার অধিকারটাকে খর্ব করো না, ব্যাস এতটুকুই আমার ডিমান্ড। আর একটা জিনিস আমি খুব দেখতে পাচ্ছি এইবারে সবার সঙ্গে কথাটা বলে, লোকজন পাল্টে দিয়ে বেশ আনন্দ পেয়েছে, মানে হঠাৎ করে নিজে ওই একটা হয় না যে পাওয়ারটা ফিল করেছে, ও আচ্ছা এই ক্ষমতা আমাদের সবার আমাদের আছে যে আমরা সবার পাল্টে আছে। দিতে পারি, ঠিক ঠিক ঠিক। এইটা একটা হয়েছে। এবং সেটা আমার মনে হয়, এটা যেটা হয়েছে, যদি এটা এর আগেও ওই আমাদের বৈঠকের এপিসোডেও বোধহয় এই নিয়ে কথা হয়েছে, যে এইটুকু যে টাইমটা, এই যে 5 বছরের টাইমটা, আমার মনে হয় যদি মানুষের এই পাওয়ারটাকে কনসিডার করা হয়, তাহলে বোধহয় সব কিছুর জন্য বেটার দেখ, হবে। আমি ওই কালকেও তোর সাথে মানে ইনফর্মালি যেটা কথা হচ্ছিল যে পলিটিক্যাল বিলিফ নিয়ে, ক্যাপিটালিজম বল, কমিউনিজম বল, আর যত ইজম হয়ে যাক, সবগুলোর না একটা প্যাট্রনাইজিং ধরন আছে। আমি ঠিক করে দিচ্ছি ওপর থেকে বসে, জনগণ তোমার জন্য কি ভালো, আমার থিওরি বুদ্ধি টুদ্ধি দিয়ে আমি বলে দিচ্ছি তোমার জন্য কি ভালো, একটা প্যাট্রনাইজিং ধরন আছে। আমি খুব গণতন্ত্রপন্থী, যদি পন্থা বলিস আমার, তার কারণ হচ্ছে এই একটা, যেটা মানুষের নিজস্ব ইচ্ছাকে দাম দেয়, মানুষকে এম্পাওয়ার করে, যে হ্যাঁ মানুষের, যেটা ফ্রান্সিস ফুকুয়ামা বলেন, যে চিরকালীন মানুষের ইতিহাসের সময় থেকে একটাই ইচ্ছে, যে আমাকে কে শাসন করবে, বা সেটার সিদ্ধান্ত আমি নেব। সেটা ভালো রাজা, খুব ভালো ডিক্টেটর হলেও সেটা হয় না। তো গণতন্ত্র মানুষকে ওই এম্পাওয়ারমেন্টটা দিতে পারে, যে আমি সিদ্ধান্ত নেব যে আমাকে কে আগামী 5 বছর আমার হয়ে সিদ্ধান্ত কে নেবে। হ্যাঁ, তো সেই জন্য আমি খুব গণতন্ত্রপন্থী বলেই আমি চাই না যে যে কোনো সরকার, যে কোনো দল দীর্ঘদিন থাকুক, কারণ দীর্ঘদিন যখনই একটা দল বা সরকার বা ব্যক্তি থাকে, তার মধ্যে একটা স্বৈরাচারী হয়ে যাওয়ার প্রবণতা থাকে, এবং আমাদের ওই বিশ্বাসটা বা ওই যে অ্যাসপিরেশনটা, ওটা ভাঙতে শুরু করে, যে আমিও পারি, প্রত্যেকটা মানুষের হাতে সেই শক্তিটা আছে, এটা আমরা ভুলে যাই। তখন ওই আনন্দটাও হয় না, আর তখন একটু নিজেকে অসহায় মনে হয়। তো এটা আমার মনে হয় যে এটা মনে রাখা উচিত। এবং আমার মনে হয় মানে যদি এই যে এখনকার আমাদের যে সরকার, তার কাছে যদি এই আইডিয়াটা থাকে, বা সে যদি এই আইডিয়াটাকে তাদের শাসনের সঙ্গে 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 কনসিডার করে, তাহলে বোধহয় আমার মনে হয় একটা আইডিয়াল সিচুয়েশন তৈরি হলেও হতে পারে। ওই সিনেমাটাতে ডায়লগ ছিল না মকবুলে, যে শক্তি কা সন্তুলন বহুত জরুরি, আগ কে লিয়ে পানি কা ডর বানা रहना चाहिए। একদম একদম। চলো এখানেই তাহলে এই কথাটাতেই শেষ করি। গ্রেট। ওকে, চলুন, নতুন সরকার এলো, আশা করি সমস্ত কিছু হবে না, বাট যতটা ভালো আমরা পাই, চাষার একটু ভালো অবস্থা হয়ে যাক চাষাদের, এই আশা নিয়ে আমরা এই ভালো এপিসোডটা ফসল হোক শেষ একটু। করছি। ভালো ফসল হোক, একটু টাকা পয়সা আসুক জীবনে। ওকে, গ্রেট। অ্যান্ড ওই ঝগড়াঝাটি করে লাভ নেই খুব একটা, ওই তো, ম্যাজিক্যাল ওয়ার্ডস। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। এটা আমি অনেকদিন ধরে বলি। আমার মনে হয় আস্তে আস্তে এই ব্যাপারটা মানুষের মধ্যে যত বেশি ছড়াবে তত বেশি ভালো। টাটা, পরের এপিসোডে দেখা হচ্ছে।